পাঁচবাসী লেকটাউনে বিপজ্জনক অবস্থায় সুজিতের উদ্যোগে তৈরি হওয়া মেসির মূর্তি যে কোনো মুহূর্তে এই মূর্তিটি ভেঙে পড়তে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছে। আর তার জন্য ইতিমধ্যে পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। গত বছরের 13ই ডিসেম্বর আর্জেন্টিনীয় তারকা প্লেয়ার লিওনেল মেসির কলকাতা সফর এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই অভিশপ্ত দিন। যুবভারতী ক্রীড়াঙ্গনে যাবার আগে হোটেল থেকে লেকটাউনের এই ভার্চুয়াল মূর্তি 70 ফুটের এই ভার্চুয়াল মূর্তি উদ্বোধন করেন LM10। মেসির মূর্তিটি কিন্তু রীতিমতো নড়ছে এবং এই বিষয়ে লেকটাউন থানাতেও কিন্তু অভিযোগ করা হয় এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং পিডব্লিউডির আধিকারিক ইঞ্জিনিয়ার। তারা কিন্তু পুরো মূর্তিটা কতটা নিরাপদ সেটা খতিয়ে দেখে। আমার সহকর্মী পার্থপ্রতিম রায় সেই ছবি দেখাচ্ছে। আজকে রাতে মঙ্গলবার রাত থেকে কিন্তু এই মূর্তিটাকে মোটা কাছি দিয়ে বেঁধে দেওয়ার কাজ শুরু হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা যাতে না হয়, মূর্তিটা যাতে না পড়ে যেতে পারে। যেখানে এই মূর্তিটা রয়েছে সেই জায়গাটা কিন্তু একটা আন্ডারপাসের ওপরে, ভিআইপি রোডে যে আন্ডারপাস রয়েছে এপার থেকে ওপারে যাওয়ার, সেই আন্ডারপাসের ওপরেই কিন্তু এই মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে। 70 ফুটের এই আর্জেন্টিনীয় ফুটবল তারকার মূর্তি। চারিদিক থেকে এই মূর্তিটাকে টেনে রাখা হচ্ছে যাতে কোনো রকম ভাবে ঝড়ঝাপটা এলে যাতে মূর্তিটা না পড়ে যায়। এবং শুধু তাই না, তার চারপাশে মোটা মোটা শালবগ্গি নিয়ে আসা হয়েছে এবং তা দিয়ে কিন্তু পুরো এলাকাটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। এবং আমি পার্থপ্রতিম রায়কে দেখাতে বলবো শুধু এই জায়গাটা না, পেছনে যে সার্ভিস রোডটা রয়েছে সেই সার্ভিস রোডটা দেখাতে বলবো। সেখানেও কিন্তু পিডব্লিউডির তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। ওটা দেখতে পাচ্ছি পিডব্লিউডির যারা কর্মী আধিকারিক রয়েছেন তারা কিন্তু নির্দেশ দিচ্ছেন এবং তার পাশাপাশি আমরা দেখাবো মূর্তিটার যেখানে স্থাপিত হয়েছে, যে জায়গাটায় যে আন্ডারপাসের ওপর স্থাপিত হয়েছে তার পাশে ভিআইপি দিয়ে যাওয়ার পথে বহু মানুষ তারা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখছেন এখানে কি কর্মকাণ্ড চলছে। পিডব্লিউডির আধিকারিক যারা রয়েছেন তারা যেটা বলছেন, তারা পুরো বিষয়টা, মূর্তিটার পরিস্থিতি কি আছে, মূর্তিটা সরিয়ে ফেলতে গেলে কিভাবে সরানো হবে, পুরো বিষয়টা কিন্তু বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারা করবেন। এবং আগামীকাল এই বিষয়ে যারা ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞ পূর্ত দপ্তরের তারা এখানে আসবেন এবং তারপরেই কিন্তু এই মূর্তিটা সরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো মূর্তিটা সরানো হবে কিনা, সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা এবং অথবা মূর্তিটাকে ভেঙে সরানো হবে কিনা, পুরো সিদ্ধান্ত কিন্তু পূর্ত দপ্তরের আধিকারিক এবং বিশেষজ্ঞরা আগামীকাল নেবেন। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। তিনি তৃণমূলের সাংসদ। সেই কাকলি ঘোষ দস্তিদারই মঙ্গলবার অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। কেমন অভিজ্ঞতা হলো? উত্তরে তিনি বললেন, অতি উত্তম। তৃণমূলকে কি আরো অস্বস্তিতে ফেললেন কাকলি? উঠছে সেই প্রশ্নটাই। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল তাতে আমার কোনো সহমত ছিল না এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই সুর কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4 বারের সাংসদ, চারবারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে, কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন, সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে, আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যাওয়ার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন,
এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন, সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। প্রশাসনিক বৈঠকে শাসক বিরোধী উপস্থিত থাকা অন্য রাজ্যে স্বাভাবিক ছবি হলেও এ রাজ্যে নয়। গত 15 বছর তৃণমূল আমলে বিরোধী জনপ্রতিনিধিদের না ডাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত? তৃণমূলের দুশ্চিন্তা কি আরও বাড়তে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের পশ্চিমবঙ্গে দেখা গেল অভাবনীয় ছবি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, শরৎনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুরিয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও আবেদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.